আবির আহমেদ জুবেল। আমি প্রতিরোধ পর্ষদ থেকে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি। শিক্ষার্থীদের বা ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমরা যখন থেকে ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীদের মধ্য থেকে একটা ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং তারা চাচ্ছিল আমরা যাতে একটা প্রগতিশীল গণতান্ত্রিক শিক্ষার্থীদের একটা ঐক্যবদ্ধ শক্তি হিসাবে এই ডাকসুতে নির্বাচন করি। এবং যখন আমরা প্রতিরোধ পর্ষদের ঘোষণাটা করি তারপর থেকে আমরা ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে, এবং তারা মনে করতেছে যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার্থীদের পক্ষে থাকার জন্য একমাত্র শক্তি হিসাবে এই ক্যাম্পাসে আমরাই আছি। ফলে এই উৎসাহ তাদের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আপনাকে ভোটে জয়ী করলে বা আপনাদের প্যানেলকে জয়ী করলে কি সুযোগ সুবিধা পাবে বা তাদের চাহিদা মোতাবেক তারা পাবে কিনা? শিক্ষার্থীরা যদি আমাদেরকে জয়ী করে, প্রথমত এই ক্যাম্পাসে কোনো প্রকার সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতি আমরা হতে দিব না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সন্ত্রাস বা দখলদারিত্বের কথাটা বারবারই আসে, তো দেখা যায় তারপরেও কিন্তু এগুলো চলছে। তো সেই দিক থেকে আপনি কিভাবে এত শিওরলি বলতে পারেন যে আপনারা সন্ত্রাস? আমরা এই বাংলাদেশে বিগত সময়, সেটা শুধুমাত্র এই আওয়ামী আমল না, বরং তারও পূর্ববর্তী সময়ে সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে যে সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতি চলছিল তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘদিন। এবং আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হতে পারি, আমাদের 40,000 শিক্ষার্থীদের ম্যান্ডেট থাকবে যে না, এই ক্যাম্পাসে অ্যাটলিস্ট সন্ত্রাস, দখলদারিত্ব এবং যে নিপীড়নের রাজনীতি দীর্ঘকাল ধরে চলমান রাখার এক ধরনের চেষ্টা ছিল বা এখনো আছে, সেই চেষ্টায় তারা সফল হবে না। আমাদের এই ম্যান্ডেটটা অন্তত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দিবে। এবং আমরা যেহেতু আন্দোলন সংগ্রামের ভোকাল অংশ, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব যে এই ধরনের কর্মকাণ্ড যাতে এই ক্যাম্পাসে কোনো প্রকার না ঘটে, সেটা আমরা বাধ্য করতে পারবো। এবং আমরা মনে করি যে এই ক্যাম্পাসে একটা ক্যাম্পাস চার্টার প্রয়োজন, এবং ক্যাম্পাস চার্টারের মাধ্যমে যে কোন ধরনের কাজ, যে কাজটা দখলদারিত্বের কাজ, যে কাজটা সন্ত্রাসের কাজ, এর সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, তার সংগঠন যদি জড়িত থাকে, এবং এই সংগঠনগুলোরও আসলে আইনের আওতায় নিয়ে আসতে হবে, নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে যাদের গাফিলতির কারণে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই ব্যক্তির গাফিলতির কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হবে, তাদেরকেও আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। যেখানে পুরো বাংলাদেশেই আর কি শাস্তি বা বিচার হয় না বলতে গেলে, সেখানে আপনার প্যানেল কিভাবে এটা সামলাবে? দেখেন, আমি দেখেছি যে বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনার বিচার হয় না, কিন্তু আমরা অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে এবং ডাকসুর নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধ পৌঁছাইতে পারি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসুর নেতৃত্বে, যে কোনো সংগঠন কিংবা কোনো ব্যক্তি যেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রশাসনিক যে কর্মকাণ্ড, সেটা আসলে পরিচালনা করতে পারবে না। যদি আমার সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রীর একজন কর্মী কোনো শিক্ষার্থীর নিপীড়নের সাথে জড়িত থাকে, সেই শিক্ষার্থীর যেমন প্রশাসনিক ভাবে তার বিচারের আওতায় নিয়ে আসার প্রয়োজন পড়বে, ঠিক একই রকম ভাবে আমরা মনে করি যে এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যেই সকল সংগঠনের কর্মীরা সংগঠিত করে থাকে, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত জায়গা থেকে সে করে না, সে এই জায়গায় দেখা গেছে যে তার যে দল, তার যে রাজনৈতিক সাপোর্ট, সেই সাপোর্টের জায়গা থেকে মূলত এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করতে পারে। ফলে আমরা মনে করি যে একই সাথে তার সংগঠনকেও যদি এই অপরাধ অনুযায়ী বিচারের আওতায় নিয়ে আসা যায়, যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে এই 1 মাস সে কোনো কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না একটা নিপীড়নের ঘটনার কারণে, কিংবা 1.5 মাস কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, কিংবা দেখা যাচ্ছে যে একজন শিক্ষক এখানে তার তদন্ত করার কথা ছিল 7 দিনের মধ্যে এবং তদন্ত রিপোর্ট দিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে আসার কথা ছিল, সেই শিক্ষক তার দায়িত্ব পালন করলেন না। আমরা মনে করি যে এটার দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে, এবং প্রশাসন সেই দায়টা গ্রহণ করে তাকেও এক ধরনের বিধিবদ্ধ যে ব্যবস্থার মধ্যে নিয়ে আসে, সেই ব্যবস্থা আমরা করব। সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী কোন প্যানেলটিকে মনে করছেন? কাছের প্রতিদ্বন্দ্বী আসলে বিষয় না, বিষয়টা আসলে তার কাছে হেরেই যাবেন। আমরা তো এখন পর্যন্ত যেই বাস্তবতাটা দেখতেছি, যে আমরা বারবার বলতেছি যে শিক্ষার্থীদের মধ্যে যেই উচ্ছ্বাস এবং সাড়া দেখতে পেয়েছে, আসলে আমাদের প্যানেলের প্রতিটা সদস্যকে কেন্দ্র করে যে ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেটা অভূতপূর্ণ। এবং আমরা মনে করি যে অভ্যুত্থান পরবর্তী রাজনীতি যে দিকে আগাচ্ছিল, যে এক ধরনের মব কালচার চলতেছিল, এক ধরনের ট্যাগিং কালচার চলতেছিল, এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে, নারীদের পক্ষে নিয়ে এবং বিভিন্ন জাতিসত্তার মানুষের পক্ষে নিয়ে কথা বললেই এখানে জুলাই বিরোধী হিসেবে আখ্যায়িত করা হতো, এই ধরনের ট্যাগিং এর ভেতর দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করতো।
আমরাই একমাত্র শক্তি যে এই প্রতিটা অংশকে ধারণ করতে পারি। আমরা 71-কে ধারণ করি, আমরা 90-কে ধারণ করি, 24-কে ধারণ করি, আমরা নারীদেরকে ধারণ করি, আমরা আদিবাসীদেরকে ধারণ করি। ফলে আমাদের কাছে আসলে এই বিশ্ববিদ্যালয়টা নিরাপদ এবং আমরাই আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা গণতন্ত্রের অভিমুখে আসলে এই প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের নেতৃত্বে নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। আচ্ছা, শিবির প্যানেলটিকে কোন চোখে দেখছেন? দেখেন, বিশেষ করে চোখে দেখতেছি না। তারা আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের আসলে কোনো আলোচনার বস্তু না। যে বিশ্ববিদ্যালয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে, যে বিশ্ববিদ্যালয় এদেশের হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয়ে এই যে প্যানেলের কথা বললেন, তারা তো এই সব জিনিসকে ধারণই করে না। তারা তো তাদের প্রতিষ্ঠাটাই তো হয়েছে এই বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে। ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও মনে করে একই জিনিসটাই মনে করে। ফলে তাকে বিশেষভাবে আলাদাভাবে দেখার আসলে কোনো সুযোগ নাই। তাকে ওই পুরোনো জায়গা থেকেই দেখতে হচ্ছে। এবং আমরা মনে করি যে আপনারা বা মিডিয়ার নানান ধরনের হাইপ তোলা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ক্যাম্পাস ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রচুর টাকা খরচ করতেছে, কোটি কোটি টাকা আসলে তারা ব্যয় করতেছে। তো আমরা টাকার উৎসটা কি তাদেরকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমরা আপনাদের কি মনে হয় যে কি উৎস থাকতে পারে? দেখেন, এই উৎস কি হইতে পারে বা কই থেকে আসতেছে সেই জিনিস নিয়ে ইনভেস্টিগেট করার দায়িত্ব আমার না। কিন্তু আমরা দেখতেছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত এই ক্যাম্পাসে আসলে অর্থের খেলা চলতেছে। এবং এই অর্থের খেলাটা আসলে আমরা জাতীয় রাজনীতিতে একভাবে আমরা দেখি। জাতীয় রাজনীতির যে কলুষিত অধ্যায়, এই 25 সালে ডাকসু নির্বাচন কেন্দ্র করে সেই কলুষিত অধ্যায়ের সূচনাটা আসলে ওই ধরনের রাজনৈতিক সংগঠনগুলো আসলে করছে, যারা আলটিমেটলি হচ্ছে এখানকার যে ডাকসুতে যদি আমরা ধরেও যদি নেই তারা নির্বাচিত হয়ে আসে, তারা মূলত একটা ক্ষমতাসীন অংশের পার্ট হয়ে থাকবে এবং হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুকে পরাজিত করার জন্য, পরাজিত করা বলতে আমি বুঝাচ্ছি যেখানে রাষ্ট্রের অধীনস্থ করা এবং বিশেষ রাজনৈতিক দলগুলোর অধীনস্থ করা এবং ক্ষমতাসীনদের অংশ হয়ে কাজ করার কথা বলতেছে। তার পরাজিত ছাত্রদল প্যানেলটি যদি জিতে যায় তো তার কাছে বা তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীরা কতটা নিরাপদ বলে আপনি মনে করেন? দেখেন, এই কতটা নিরাপদ যদি আমি বলতেই হয় তাহলে আমি বলবো 89-এর ডাকসু নির্বাচনের ফলাফলের ঘোষণার দিন, ফলাফল ঘোষণার পরের দিনের কথা বলবো। কিংবা হচ্ছে এই ক্যাম্পাসে অসংখ্য ঘটনা ঘটেছে যেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের একটা স্মারক হয়ে রয়ে গেছে, নির্যাতনের স্মারক হয়ে গেছে, সন্ত্রাসের স্মারক হয়ে আছে, এই অত্যাচারের স্মারক হয়ে গেছে। ফলে আমরা তারা কতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, কতটা নিরাপদ হবে সেটা সময়ই বলে দিবে। কিন্তু একটা হিস্ট্রি আছে, এই হিস্ট্রিকে অস্বীকার করা যায় না এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই হিস্ট্রি নিয়ে অবগত আসলে। ফলে কোনো প্যানেল কিংবা কোনো ব্যক্তিকে আসলে শুধু ব্যক্তি বিশেষে নির্বাচন করার কোনো প্রশ্ন আসে না, বরং হচ্ছে তার রাজনৈতিক আদর্শ, তার রাজনৈতিক হিস্ট্রি এবং হচ্ছে তার যে দলের যে পুরনো কর্মকাণ্ড সেটা আসলে বিবেচনায় নিবে শিক্ষার্থীরা আমরা মনে করি। আপনাদের পরীক্ষিত শক্তি যারা দীর্ঘদিন ধরে মাঠে থেকে লড়াই করেছে শিক্ষার্থীদের অধিকারের জন্য, যারা এই দেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, যারা এই দেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন, যারা এই দেশে সকল প্রকার হচ্ছে বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে আপোষহীন, যারা এই ক্যাম্পাসে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ করতে চায়, শিক্ষার্থীদের অধিকার বিশেষত দেখা যায় যে আবাসন সংকট, খাদ্য সংকট, পরিবহন সংকট এবং হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ডের যে এক ধরনের হচ্ছে মান্দাত্তা আমলের যে ব্যবস্থা এবং গবেষণাগারের যে গবেষণা ব্যবস্থার যে একটা বাজে অবস্থা, সেই সব বিষয় নিয়ে যারা কাজ করতে চায় তাদের কথা শুনেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী কোনো কারো এই কথায় প্রভাবিত না হয়ে আপনারা যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে আসলে নির্বাচিত করবেন। আর আমাদের প্যানেলকে কেন নির্বাচিত করবেন এই কথা আমরা বহুবার বলে আসছি। আমরা এই ক্যাম্পাসের বৈচিত্র্যকে ধারণ করি, আমরা এই ক্যাম্পাসের লড়াইয়ের ইতিহাসকে ধারণ করি, আমরা এই ক্যাম্পাসের সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস গঠন করার একমাত্র শক্তি যারা এর বিরুদ্ধে লড়াই করতে পারবে। এবং আমরা মনে করি যে এই ক্যাম্পাসে যদি আবাসন সংকট নিরসন করতে হয় তাহলে আমাদের মানুষদেরকে, আমাদের প্যানেলের মানুষকে নির্বাচিত করতে হবে এবং যদি নির্বাচিত নাই হই আমরা কিন্তু আবাসন সংকট নিয়ে আন্দোলন করে যাচ্ছি, করব। আমরা এই ক্যাম্পাসের হলে হলে যে খাবারের সংকট, খাদ্যের সংকট যে সেটা নিয়ে কথা আগেও বলছি, এখনো বলবো। এই ক্যাম্পাসের প্রতিটি হলের দেখা গেছে বিভিন্ন সময় ছাত্র নির্যাতন নিয়ে আমরাই কথা বলেছি এবং আমরা যদি নির্বাচিত নাও হই তাও সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে যে জিনিসটা হবে, আমাদের কাছে আসলে এই 40,000 শিক্ষার্থীর আসলে ম্যান্ডেটটা আছে, আমরা এই ম্যান্ডেটটা নিয়ে আমরা দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় পরাজিত হইলে কিংবা হচ্ছে নির্বাচিত না হইতে পারলে আমরা আসলে ওই অর্থে বাধ্য করতে পারি না। হ্যাঁ, কারণ হচ্ছে তখন নানাভাবে হচ্ছে এই বিষয়গুলো আসলে তারা এড়িয়ে যাওয়ার সুযোগ
সুযোগ পায়। আমরা মনে করি যে এই ক্যাম্পাসে যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নারীদের আবাসন সংকট নিরসন করতে হয়, পরিবহন সংকট নিরসন করতে হয়, তাহলে একমাত্র প্রতিনিধি হিসেবে আমরাই আছি এবং আমাদেরকে নির্বাচিত করবে এই শিক্ষার্থীরা।